হ্যালো বন্ধুরা, আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। অতটা ঠান্ডা নেই যতটা পোশাক দেখে মনে হচ্ছে, তার কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টিটা যাতে মাথায় না লাগে সেই কারণেই জ্যাকেটের টুপিটা আর কি মাথায় দিয়ে রাখা। আর এই মুহূর্তে আমি রয়েছি, বলুন তো কোথায়? কাঞ্চনজঙ্ঘা যদিও দেখা যাচ্ছে না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু কিছুতেই ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। আমি রয়েছি পেলিংয়ে। তাহলে শুরুর থেকে শুরু করা যাক। প্রথম এপিসোডটায় বাড়ি থেকে পেলিং পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সব খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার এইবারের সিরিজ ওয়েস্ট সিকিম, পুরো ওয়েস্ট সিকিমটা কিন্তু কভার করার চেষ্টা করব, তাই এই সিরিজের প্রতিটা এপিসোড কিন্তু অবশ্যই দেখবেন। আশা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিউজ তো অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার্স পাচ্ছে না। বলতে খুব খারাপ লাগে, কিন্তু সাবস্ক্রাইবার না হলে পরে চ্যানেলটা ঠিক চালানোর মতন এনার্জিটা পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করা যাক আমার এবারের সিরিজ ওয়েস্ট সিকিম। কীভাবে ঘুরি, কোথায় কোথায় ঘুরি, কীরকম খরচ হয়, কোথায় থাকবো, কী খাবো, সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখতে থাকুন। এইবারে প্রথমবার আমরা দুপুরবেলায় এনজেপি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তার কারণ হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছিল সন্ধ্যা 6:30টায়। এইবারে আমরা এনজেপি যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম কামরূপ এক্সপ্রেসকে। এবারে আমরা দুজনই যাচ্ছিলাম, শুধু আমি আর পার্থ। আর সেহেতু এবারের ট্যুরটা কিন্তু পুরোটাই শেয়ারিংয়ে হয়েছে। তাই যারা এরকম দুজন বা একজন যাবেন তাদের জন্য কিন্তু এই সিরিজটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার কারণ কিভাবে কম খরচে শেয়ার গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াবেন সিকিমের মতো একটা জায়গায়, সেটা কিন্তু এই সিরিজটায় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। মোটামুটি 5টার একটু পরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমরা এবারে হাওড়া থেকে ধরছি কামরূপ এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15961। এই ট্রেনটা বেছে নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। এই ট্রেনটা খুব সকালে 5:30টার সময় এনজেপি পৌঁছে যায়। আর যেহেতু এইবারে আমরা প্ল্যান করেছিলাম যে ওয়েস্ট সিকিম ঘুরতে আসব, তো মেনলি পেলিং দিয়ে স্টার্ট করব, তাই সেই জায়গাটা অনেকটাই দূরে এনজেপির থেকে। আর পৌঁছতে যাতে খুব দেরি না হয়ে যায় সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এনজেপিতে নামার প্রয়োজন ছিল, তাই এই ট্রেনটাই আমরা বেছে নিয়েছিলাম। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে বেশ লেট করেছিল, আর প্ল্যাটফর্মে ঢোকার পর খুব বেশি সময় দাঁড়ায়নি। 5 মিনিট দেরি করে সন্ধ্যা 6:35-এ হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস রওনা দিল। এই ট্রেনটিতে বহু অফিসের ডেইলি প্যাসেঞ্জাররা বাড়ি ফেরেন। তার কারণ এই ট্রেনটি নবদ্বীপ কাটোয়া হয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু কেন জানি না সেদিন আমার কিছুতেই ঘুম আসছিল না। আর আমার সিটটা সেদিন ছিল সাইড লোয়ার, যেটা আমার ভীষণ ফেভারিট একটা সিট, বিশেষ করে নাইট জার্নির ক্ষেত্রে। তার কারণ আমার তাড়াতাড়ি ঘুম আসে না, আর এই জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে, যেটা অন্য বার্থে থাকলে পরে কম্পালসারিভাবে শুয়ে পড়তেই হয়। তার কারণ আমি জেগে থাকলেও অন্যরা তো জেগে থাকবে না,
মালদা টাউন স্টেশন পর্যন্ত কিন্তু আমি একেবারেই জেগেছিলাম। মালদা ছাড়ার পর ঘুমিয়ে পড়ি। পরদিন ভোর হতেই মোটামুটি একটু আলো ফোটার পর ঘুমটা ভেঙে যায়। আর একটু তো টেনশন হচ্ছিলই, কারণ এটা যেহেতু কামরূপ, এনজেপিটা লাস্ট স্টেশন তো নয়, টার্মিনাল স্টেশন অনেক পরে। তাই যদি বাই চান্স গভীর ঘুমিয়ে থাকি আর এনজেপি ছেড়ে চলে যায় তাহলে তো সর্বনাশ। সেই কারণে রাত্রিবেলায় মাত্র ঘুমিয়েছিলাম 4 ঘন্টার মতো। তার মধ্যেও বহুবার ঘুম থেকে উঠে গিয়েছিলাম দেখার জন্য যে কটা বাজে আর কোন স্টেশন পৌঁছলাম। যাই হোক, ট্রেন কিন্তু আমাদের একদম রাইট টাইমে ছিল, ইনফ্যাক্ট অ্যাডভান্স চলছিল। তারপরে এনজেপি ঢোকার আগে দাঁড় করাতে করাতে একদম 5:30টার সময় কিন্তু এনজেপি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। গুড মর্নিং, পৌঁছে গেছি এনজেপিতে। এখন প্রথমেই যাব এসএনটিতে গিয়ে শেয়ার গাড়ি করে জোরথাং যাব, তারপরে সেখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি পর্যন্ত টোটো ভাড়া 250 টাকা আর অটো ভাড়া 300 টাকা। আপনাদের যেমন জনসংখ্যা আছে এবং যেরকম লাগেজ রয়েছে সেই অনুযায়ী টোটো বা অটো ভাড়া করে নিতে পারেন। আমাদের টোটো চালক দাদার বোধহয় মনে ভারী দুঃখ ছিল, লেখাগুলো দেখে অন্তত তাই মনে হয়েছিল। এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম টিকিটের লম্বা লাইন। 6:30টায় নাকি একটা জোরথাংয়ের বাস থাকে, কিন্তু সেদিন সেই বাসটা কিন্তু ছিল না। পরবর্তী পেলিংয়ের বাস সেই সকাল 10:30টায়। তাই স্বভাবতই শেয়ার গাড়ির খোঁজ করছিলাম। একেবারে এসএনটি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে শেয়ার গাড়ির স্ট্যান্ড। একটি স্ট্যান্ডে গ্যাংটক, জোরথাং, সিংতাম, রাংপো এ সমস্ত যাওয়ার গাড়ি ছিল। আর তার পাশে আরও একটা স্ট্যান্ড রয়েছে, সেখানে নামচি, রাবাংলা আরও বিভিন্ন জায়গার গাড়ি রাখা ছিল। মোটামুটি এই দুটো স্ট্যান্ড মিলিয়েই সব গাড়ি কিন্তু থাকে শেয়ারে যাওয়ার। আমাদের এসএনটি থেকে জোরথাং যাওয়ার গাড়িতে নিয়েছিল 400 টাকা করে পার হেড। এছাড়াও সেখানে ছোট গাড়ি রাখা ছিল, যারা বলছিল 1,500 টাকা করে পার হেড নিলে পরে 4 জন মিলে, যেটা হয়ে যাচ্ছে প্রায় 6,000 টাকা, তাহলে নাকি ওরা সরাসরি পেলিং পৌঁছে দেবে। কিন্তু সেটা আমাদের জন্য একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছিল, 1,500-3,000 টাকা খরচ হয়ে যাচ্ছিল। সেই কারণে আমরা সেই গাড়ি ধরিনি। তবে সাধারণত 4 জন যদি আপনারা থাকেন তবে আপনারা একটা ছোট গাড়ি ভাড়া করে নিতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকা পর্যন্ত আপনি বলবেন, কারণ 4,000-এর বেশি কিন্তু একেবারে শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার ভাড়া নয়, একটু দরদাম করে নিতে হবে। এসএনটি স্ট্যান্ডের ভিতরে রয়েছে একটা ক্যান্টিন। এখানে চাইলে আপনারা একটুখানি চা খেয়ে নিতেই পারেন সকালবেলায়, বা কিছু হালকা খাবার প্যাক করিয়ে নিতে পারেন। আরও রয়েছে একটা ওয়েটিং রুম, এখানে টয়লেটও রয়েছে। আপনারা চাইলে এখানে একটুখানি ফ্রেশ হয়ে নিতে পারেন বা বসে বাসের জন্য অপেক্ষা করতে পারেন। আপনাদের সুবিধার জন্য এসএনটি থেকে সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার যে গাড়িগুলো রয়েছে, বাসগুলো, তার টাইম টেবিলটা দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। জোরথাং না গিয়ে যদি আপনারা সরাসরি গেজিং অবধি চলে যেতে পারেন তাহলে কিন্তু আরও অনেকটা সাশ্রয় হতে পারে। যেমন আমাদের গাড়িটা তো জোরথাং অবধি ছিল, কিন্তু সেখানে আমি শুনেছিলাম পরে আমাদের সঙ্গে আরও একটা বাঙালি ফ্যামিলি ছিলেন আর কি, ওনারা 3 জন ছিলেন একটা বাচ্চা নিয়ে। ওনারা বলেছিলেন আমরা গিয়ে পৌঁছানোর আগে নাকি জোরথাং তার পরিবর্তে গেজিং অবধি নাকি 450 টাকা করে বলেছিল। কিন্তু গেজিং অবধি লোক পাওয়াটা কিন্তু আরও মুশকিলের, সময় আরও বেশি লাগবে। তাই জন্য ওনারা গেজিং অবধি না করে একেবারে জোরথাং অবধি করেন। মোটামুটি সকাল 7:10 নাগাদ আমাদের গাড়ি স্ট্যান্ড থেকে বেরিয়ে রওনা হলো জোরথাংয়ের দিকে। আমাদের সঙ্গী পরিবারটিও পেলিং যাচ্ছে, আর এই কারণেই আমি এবার আরও ডিটারমেন্ট হয়ে গেলাম যে আমরাও পেলিং যাচ্ছি।
আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি, এই ট্যুরটা কিন্তু একেবারেই আনপ্ল্যান্ড ছিল। মানে শুধুমাত্র যাওয়া আর আসার ট্রেনের টিকিটটা ছাড়া আমরা আর কিচ্ছু বুকিং করিনি। আর সৌভাগ্যবশত এই যে গাড়িতে যে ফ্যামিলিটি আমাদের সঙ্গে যাচ্ছিল তারাও কিন্তু কিছু বুকিং করেননি। তাই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে একসঙ্গে অন্তত পেলিংয়ের 2-1 দিন তো কাটানোই যায়, কারণ আমরা খুব ভালো করেই জানি যে 2জন মানুষের পক্ষে কিন্তু এই গাড়ি রিজার্ভ করে ঘোরাটা একটু কস্টলি হয়ে যায়। অন্তত পেলিংয়ের সাইট সিইংটা যদি ওনাদের সঙ্গে করে নেওয়া যায় তাহলে আমাদের বেশ কিছুটা টাকা বেঁচে যেতে পারে। তাই আমরা ডিসাইড করে নিলাম যে ফাইনালি আমরা পেলিংই যাচ্ছি। আদারওয়াইজ আমি ভেবেছিলাম যে জোরথাং থেকে যদি ইউকসাম যাওয়ার গাড়ি পাই তাহলে ইউকসাম বেরিয়ে যাব, যদি রিনচেনপং যাওয়ার গাড়ি পাই তাহলে রিনচেনপং বেরিয়ে যাব, বা যদি কালুক বা ছায়াতাল বা অন্য কোনো জায়গার গাড়ি পাই তাহলে সেখানে বেরিয়ে যাব। সকালে খুব তাড়াতাড়ি জার্নি স্টার্ট করার আরও একটা সুবিধা রয়েছে। শিবক রোড একদম ফাঁকা ছিল। খুব তাড়াতাড়ি আমরা কালীবাড়ি ক্রস করে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আর আমাদের সঙ্গী হলো পাশের তিস্তা নদী। দেখলাম গ্যাংটক বা রংপো পর্যন্ত পৌঁছানোর যে রেলপথটা তৈরি হচ্ছে সেটার কাজটাও কিন্তু জোর কদমে চলছে। হয়তো আর কয়েক মাস বা হয়তো সামনের বছরের শুরুর দিকেই এই রেলপথ চালু হয়ে যেতে পারে। এই পথ দিয়ে যেতে যেতেই সবার প্রথমে বাদিকে টার্ন আসে অহলদারা আর সিটং যাওয়ার। আরও কিছু দূর এগিয়ে গেলে বাদিকে টার্ন আসছে মংপু যাওয়ার। বর্ষার জন্য বর্তমানে তিস্তার জলের রঙটা কিন্তু একেবারেই কাদাগোলা। সেই তিস্তার সবুজ স্বচ্ছ জল কিন্তু এখন পাবেন না। তিস্তাকে সঙ্গী করে আরও বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর বাদিকে উঠে যাবে তাগদা তিনচুলে যাওয়ার রাস্তা। আপনারা যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে কিন্তু এই ছোটোখাটো জনপদগুলোতে একটুখানি দাঁড়িয়ে জলখাবার বা প্রাতরাশটা সেরে নিতে পারেন। কিন্তু আমাদের গাড়িটা যেহেতু শেয়ার গাড়ি ছিল তাই সে কিন্তু কোথাও দাঁড়ায়নি, একেবারে শিলিগুড়ি থেকে রওনা হয়ে জোরথাংয়ের যে শেয়ার গাড়ির স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডেই ঢুকিয়ে দিয়েছিল। আমরা অনেকেই জানি হয়তো যে NH10-এ বেশ কিছুদিন যাবৎ রাস্তার কাজ চলছিল, যে কারণে গ্যাংটক পৌঁছানোর জন্য প্রায় 8-10 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছিল। আমরা যখন গেলাম তখন রাস্তার কাজ মোটামুটি শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হয়নি, একটুখানি ট্রাফিক জ্যাম কিন্তু আমরাও পেয়েছিলাম। তবে আমাদের কপাল ভালো ছিল, পেলিংয়ে গিয়ে জানতে পারলাম তার আগের দিন যারা পেলিং পৌঁছেছেন তাদের কিন্তু দার্জিলিং ঘুরে জোরথাং পৌঁছতে হয়েছিল, যে কারণে তাদের সময়টাও অনেক বেশি লেগেছিল আর টাকাটাও অনেক বেশি লেগেছিল। যাই হোক, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু মেইনলি তখনও কাজ চলছে। তবে ফেরার সময় এই জ্যামটুকুও আমরা পাইনি, তখন কিন্তু দেখলাম রাস্তার কাজ একেবারেই শেষ হয়ে গেছে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। তার কারণ রাস্তায় যতটাই জ্যাম থাকুক না কেন, টার্গেট ছিল মোটামুটি যে পেলিং পৌঁছে আমরা লাঞ্চ করব। তার কারণ
পার্থ লাঞ্চ না করে থাকতে পারবে না। আর যেখানে সেখানে যে কোনো ধরনের খাবার সে খায় না, তার দুপুরবেলায় একটু ডাল ভাত চাই, বাঙালির শান্তির খাবার। কিন্তু কে বোঝাবে যে পাহাড়ে সবসময় সেটা চাইলেই পাওয়া যায় না। তাই আমার তরফ থেকে আমি ব্যাপারটা এমনভাবেই প্ল্যান করেছিলাম যাতে আমরা দুপুরের মধ্যে পেলিং পৌঁছে যেতে পারি, আর সেখানে গিয়ে যাতে হোটেল খুঁজে হোটেলে জিনিসপত্র রেখে আমরা লাঞ্চ করতে যেতে পারি। পৌঁছে গেছি তিস্তা বাজার। তিস্তা নদীকে এবার আমরা ক্রস করে যাচ্ছি। এরপর আমরা ঢুকে যাচ্ছি কালিম্পংয়ের দিকটায়। ডান দিকের যে গেটটা দেখা যাচ্ছে সেখানেই ঢুকে যাচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, যেখান থেকে আপনারা লাভা, লোলেগাঁও, ঋষভ, চারখোল, কোলাখাম এই সমস্ত জায়গাগুলো যেতে পারেন। যতই আমরা এগিয়ে যাচ্ছি দেখুন রঙ্গিত আর তিস্তার যে মিলনস্থল সেটা কিন্তু বাপাশে রয়েছে। দুটো নদীর জলের রং কিন্তু একদম আলাদা। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেহেতু শেয়ার গাড়িতে ছিলাম তাই দাঁড়িয়ে ব্যাপারটা ভালো করে ভিডিও করার অপশন ছিল না হাতে। আর দুটো নদীর যে মিলনস্থলটা সেটা কিন্তু দারুণ সুন্দর। আপনারা যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে এখানটা একটু দাঁড়িয়ে ড্রাইভারকে বলতেই পারেন যে জায়গাটা যাতে একটু এক্সপ্লোর করার সময় দেওয়া হয়। আমার সেই উপায় ছিল না, তো এগিয়ে চলতে লাগলাম মেনলি চেকপোস্টের দিকটায়। এই ব্রিজ ক্রস করলেই পৌঁছে যাব সিকিমে ঢোকার একটা চেকপোস্ট, মেনলি চেকপোস্টে। আর সোজা বেরিয়ে গেলে চলে যাওয়া যাবে গ্যাংটক। ডান দিকে একটা টার্ন নিয়ে একটু উপরের দিকে উঠে এসে আবার ডান দিকে ব্রিজ পার হয়ে পৌঁছে যেতে হবে মেনলি চেকপোস্টে। ওই যে দেখা যাচ্ছে সিকিমের মেনলি চেকপোস্টের গেট। যদিও আমাদের ড্রাইভার দাদা বারণ করলেন, বললেন ওখানে নাকি ভিডিও করা বারণ, তাই আমি ভিডিও করা বন্ধ করে দিই। যাই হোক, চেকপোস্ট দিয়ে ঢুকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে জোরথাংয়ের দিকে। আবার এখান থেকেই কিন্তু আপনি চাইলে, যখন আমরা ব্যাক করেছিলাম পুরো, ইনফ্যাক্ট এটা আমি ভেবেছিলাম যে ওয়েস্ট সিকিমেই থাকবো, কিন্তু আলটিমেটলি ওয়েস্ট আর সাউথ দুটোই কভার করে ফিরছিলাম, তখনও কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়েই আবার ফিরে আসবো, আর মেনলি চেকপোস্ট দিয়েই কিন্তু সিকিমের বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। তিস্তার বদলে রঙ্গিতকে সাথে নিয়ে এবার আমরা চলেছি জোরথাং শহরের দিকটায়। একটা কথা না বললেই নয়, তিস্তায় জল অনেক বেশি ছিল, কিন্তু জলের রঙটা একেবারে কাদাখোলা জলের মতো। রঙ্গিতে কিন্তু সেই তুলনায় জলের পরিমাণ কম, কিন্তু জলটা বেশ স্বচ্ছ ছিল। আমরা প্রবেশ করে গেছি জোরথাং শহরে। পাশে দেখুন ওখানের একটা খেলার মাঠ রয়েছে। একটা জিনিস না বললেই নয় যে এখানে কিন্তু সব শহরগুলোতে বা গ্রামগুলোতেই দেখলাম, আর কিছু থাক বা না থাক, একটা করে বেশ বড় খেলার মাঠ রয়েছে। জোরথাং শহরের মধ্যেই বেশ বড় একটা শেয়ার গাড়ির স্ট্যান্ড রয়েছে, তার কারণ এখান থেকেই দক্ষিণ এবং পশ্চিম সিকিমের সব জায়গায় যাওয়ার গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো জায়গায় যাওয়ার জন্য এটা একটা জাংশন, একটা জায়গা বলতে পারেন। এটা হলো জোরথাংয়ের শেয়ার গাড়ির টিকিট কাউন্টার। এখান থেকেই আপনাদের যে কোনো জায়গায় যাওয়ার টিকিটটা কেটে নিতে হবে। আর এখানেই রয়েছে অপেক্ষা করার জন্য কিছুটা জায়গা। আমরা জোরথাং পৌঁছেই প্রথমে কাউন্টারে গিয়ে সরাসরি পেলিং যাওয়ার গাড়ির খোঁজ করেছিলাম,
কিন্তু তখন বাজে মাত্র 10টা, আর পেলিং যাওয়ার সরাসরি গাড়ি ছিল দুপুর 1টায়। তাই বাধ্য হয়ে আমাদের আরও একটা ব্রেক করতে হলো সেই গেজিং পর্যন্ত। আর এই জোরথাং থেকে গেজিং যাওয়ার শেয়ার গাড়ির ভাড়া 140 টাকা জনপ্রতি। হোটেল বুকিং করার কোনো দরকারই নেই, ফালতু। যেহেতু গেজিং যাওয়ার গাড়ি না ভরলে ছাড়বে না, 10 জন হতে হবে গাড়ি ভরার জন্য, তাই আমাদের হাতে একটু সময় ছিল। সেইটুকু সময় একটুখানি চা জলপান করে টাইমটা পাস করলাম। আর সাথে সাথে আমি একটু বেরিয়ে পড়লাম স্ট্যান্ডের বাইরেই যে জোরথাং শহরটা রয়েছে তার একটা ছোট্ট মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেসটা একটুখানি ঘুরে দেখলাম। গত বছর হিলিভার্সে যখন ঘুরে ফিরছিলাম তখনও কিন্তু এই জোরথাং হয়েই ফিরেছিলাম, আর এখানেই আমরা লাঞ্চ করেছিলাম। তারপর এনজেপিতে গিয়ে রাতের ট্রেন ধরেছিলাম। এইবারে অতটা সময় হাতে ছিল না, বেশিক্ষণ সময় লাগলো না গাড়ি ভরতে। আমি যখন ভিডিও করছি এই মার্কেটের মধ্যে, তখন আমাকে পার্থ ফোন করে বলল যে লোক হয়ে গেছে, গাড়ি এখনই ছাড়বে, চলে এসো। তো যাই হোক, ভেবেছিলাম একটু দোকানপাটগুলোতে ঢু মারবো, তার হলো না। চলে গেলাম আবার স্ট্যান্ডে, গিয়ে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল এবারে জোরথাং থেকে গেজিংয়ের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, জোরথাং থেকে মোটামুটি বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত গেজিং যাওয়ার গাড়ি পরপর ছাড়তেই থাকে। 10 জন করে করে এক একটা গাড়ি ভর্তি হলেই কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হয়। এর জন্য আলাদা কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। যত তাড়াতাড়ি লোক হবে তত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেবে। জোরথাংকে টাটা বাই বাই করে এবার এগিয়ে চলেছি গেজিংয়ের দিকে। এইটাই যদি আপনারা রিজার্ভ গাড়িতে যান তাহলে কিন্তু হয়তো জোরথাং স্ট্যান্ডে আপনাদেরকে ঢুকতে হবে না, আপনারা সরাসরি বেরিয়ে যেতে পারেন। আর এই জোরথাং থেকেই যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটারই বলা হয়, ব্রিজটার এই পারে হচ্ছে দক্ষিণ সিকিম আর ওই পারে হচ্ছে পশ্চিম সিকিম, আর মাঝখান থেকে রঙ্গিত নদী এই দুটো অংশকে বিভক্ত করেছে। এই পথ দিয়েই গত বছরের হিলিভার্সে গোর্খে ট্যুরটা করেছিলাম। সেটা বেসিক্যালি একটা ট্রেকিং ট্যুর ছিল। এইবারে তো সেরকম ট্রেকিংয়ের ব্যাপারটা নেই। যাই হোক, আমার চ্যানেলে কিন্তু সেই গত বছরের সেই সিরিজটাও রয়েছে, আপনারা যারা দেখেননি চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। জায়গায় জায়গায় বেশ কিছু এলাকা জুড়ে রাস্তা একটু খারাপ রয়েছে, ধসও নেমেছিল, আর সেই কারণে রাস্তায় কাজ চলছে, তাই একটু ট্রাফিক এই রাস্তায় পেতে পারেন। ঋষি বাজার ক্রস করছি আমরা। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। গত বছরের যে ট্যুরটার কথা বলছি, সেই বছর এখানে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ানো হয়েছিল, আর আমরা কিন্তু এখান থেকে বেশ প্রচুর শপিং করেছিলাম, আমার মনে আছে। জোরথাং থেকে পেলিং যাওয়ার পথে এই একটাই টানেল পড়ে, খুব বেশি যে বড় টানেলটা তা নয়, বেশিক্ষণ সময় লাগে না টানেলটা ক্রস করতে, কিন্তু এটাও একটা বেশ মজাদার এক্সপিরিয়েন্স হয়ে থাকে। ট্রাফিকের জন্য জোরথাং থেকে গেজিং পৌঁছতে আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গিয়েছিল।
তবে আপনারা চাইলে এই যাত্রাপথে এখানে মানে চলতে চলতে যদি আপনারা রিজার্ভ গাড়িতে যান, তাহলে লেকশিপ হয়ে যখন যাবেন তখন লেকশিপে একটা উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। রাস্তাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে যেটুকু রাস্তা খারাপ আছে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু সেটা বাদ দিয়ে বাদবাকি যে জনপদগুলো চলার পথে পড়বে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ সুন্দর। আমরা ছেড়ে যাচ্ছি লেকশিপ। লেকশিপ হলো ভারতের সিকিম রাজ্যের গয়ালসিং জেলার একটা ছোট্ট শহর, আর এটাকেই বলা হয় গয়ালসিং জেলার প্রবেশদ্বার। এটি রঙ্গিত নদীর তীরে রাজ্যের বাকি অংশের সাথে গয়ালসিংকে সংযোগকারী প্রধান সড়কে অবস্থিত। এছাড়াও এখানেই রয়েছে কিরাটেশ্বর মহাদেব মন্দির। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, যেহেতু আমাদের শেয়ার গাড়ি ছিল তাই আমরা আর ঢুকতে পারিনি। এছাড়াও এখানে রয়েছে রঙ্গিত ড্যাম। সেটা ছাড়াও সিকিমে যে 4টে গুহা রয়েছে, ফেমাস গুহাগুলো রয়েছে, তার মধ্যে একটা যেটা লোখণ্ড সাংফো নাম, সেই গুহাটাও কিন্তু এখানেই অবস্থিত। এমনিতেও আমরা সবাই জানি, বা অন্তত আমি তো মানি, যে পাহাড়ে চলাটাই হচ্ছে আসল আনন্দের। এই গাড়ি নিয়ে চলতে চলতে যে এক একটার পর একটা জনপদ পার হয়ে যাওয়া আর এই জানলা দিয়ে বাইরের যে প্রাকৃতিক দৃশ্য দেখা, এইটাই তো আসল। সত্যি বলা হয় না যে মঞ্জিল সে জ্যাদা আচ্ছি হতি হে রাস্তে, একদমই তাই। আমার হিন্দিটা হয়তো অতটা ভালো নয়, যাই হোক। তো পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, কিন্তু যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ যে এই রাস্তার দুধারের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু আসল বলে আমার মনে হয়। আর সিকিমের বিউটি হলো একেবারে র বিউটি। চলুন এবার পথ চলতে চলতে আপনাদের গেজিং বা গিজিং সম্পর্কে কিছু বলি, যেখানে আমরা এখন যাচ্ছি। গেজিং বা গিজিং হলো ভারতের সিকিম রাজ্যের গয়ালসিং জেলায় অবস্থিত একটি ছোট্ট শহর, যেটা এই জেলার প্রশাসনিক সদর দফতর। আর এই শহরটি কিন্তু গ্যাংটকের সাথে একটা ধাতব রাস্তা দ্বারা সংযুক্ত। এই গিজিং পশ্চিমবঙ্গের শহর দার্জিলিং আর কালিম্পংয়ের সাথে জোরথাং হয়েও সংযুক্ত রয়েছে। এর কয়েক কিলোমিটার উত্তরে পেলিং শহরটা অবস্থিত। এই শহরে কিন্তু একটা বড় নেপালি জনসংখ্যা রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষেরাই কিন্তু নেপালি। এই শহরটা বছরের বেশিরভাগ সময় নাতিশীতোষ্ণ জলবায়ু উপভোগ করে, অর্থাৎ এখানে না খুব গরম থাকে না খুব ঠান্ডা থাকে। তাই যদি কখনো আপনাদের মনে হয় শীতকালে এই দিকটায় যাবেন আর পেলিংয়ে প্রচণ্ডই ঠান্ডা থাকে শীতের সময়, তাহলে কিন্তু আপনারা গেজিংয়ে থেকেও কিন্তু পেলিংয়ের সমস্ত সাইট সিইংগুলো করে আসতে পারেন। গেজিং শহরটি সমুদ্রতল থেকে প্রায় 6500 ফুট বা 1900 মিটার উচ্চতায় অবস্থিত। এছাড়াও আপনারা চাইলে এই গিজিং থেকেই কিন্তু ইউকসম চলে যেতে পারেন। আমরা ইউকসম গেছিলাম, তবে পেলিং থেকে। আর আমরা ইউকসমে স্টেও করিনি, জাস্ট গিয়ে সাইট সিইং করে চলে এসেছি। তবে আপনারা যদি ইউকসমে স্টে করতে চান তাহলে কিন্তু গিজিং থেকে ইউকসমে চলে যেতে পারেন। এখান থেকে ইউকসমে যাওয়ার আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, আবার রিজার্ভ গাড়ি তো পাবেনই। ইউকসম হলো সিকিমের প্রাচীন রাজধানী, যেটা কিনা 1642 সালে তখন যখন রাজার রাজ্যাভিষেক হয়েছিল তখনকার সময়ের প্রাচীন রাজধানী। গল্প করতে করতে দেখুন আমরা পৌঁছে গেছি গেজিং বা গিজিং।
এটাই হলো গেজিংয়ের শেয়ার গাড়ির স্ট্যান্ড। তবে এখানে অতটা বড় কোনো স্ট্যান্ড নেই জোরথাংয়ের মতো, পুরোটাই ওপেন স্পেসে এই শেয়ার গাড়ির স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে গেজিংয়ের শেয়ার গাড়ির কাউন্টার। সেখানে গিয়ে জানতে পারলাম পেলিং যাওয়ার জন্য ছোট ছোট যে ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে সেই ট্যাক্সিগুলোই যায় 4 জন করে, যদি শেয়ারে যাওয়া হয় তবে, আর এক একজনের জন্য 70 টাকা করে ভাড়া নেওয়া হয়। তবে খুব একটা ছোট স্ট্যান্ডও কিন্তু এটা নয়, মোটামুটি পশ্চিম সিকিমের সব জায়গায় যাওয়ার গাড়ি কিন্তু এই স্ট্যান্ড থেকে পাওয়া যায়। যেহেতু আমরা 2 জন ছিলাম তাই গাড়ি ছাড়ার জন্য আরও 2 জন লাগবে, তাই একটু টাইম পেয়ে গেলাম গেজিংটা ঘুরে দেখার। গেজিংয়ে যে স্ট্যান্ডটা রয়েছে তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে একটা ছোট্ট মনাস্ট্রি মতো। দূর থেকে দেখছি এই যে একটা মনাস্ট্রি রয়েছে, তো ভাবলাম যাই মনাস্ট্রিটার থেকে একটু ঘুরে আসি। কাছে গিয়ে দেখলাম মনাস্ট্রিটার দরজা বন্ধ, বোধহয় এটা এখন আর ব্যবহার করা হয় না। তবে তার পাশে রয়েছে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক, সেখানে বেশ কয়েকজন মহিলা তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে পার্কে খেলাচ্ছে। তাই আমিও ভাবলাম যাই একটু পার্কটার থেকেই তাহলে ঘুরে আসি। আর এই পার্কের যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে সেই সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেতে পারে, যেখান থেকে বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায়। আপনাদের যদি মনে হয় এখানে লাঞ্চ করবেন, এই স্ট্যান্ডের ভেতরে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে, সেখানে কিন্তু মোটামুটি মাছ ভাত বা চিকেন রাইস সবই কিন্তু পাওয়া যায়। এছাড়া চাউমিন, মোমো, থুপকা এই সমস্ত তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু ভাতও পাওয়া যায়। তবে আমরা পেলিংয়ে গিয়েই একেবারে লাঞ্চ করব, তাই বেরিয়ে পড়লাম গেজিং থেকে পেলিংয়ের দিকে। গেজিং থেকে পেলিংয়ের দূরত্ব 10 কিলোমিটার, যেতে সময় লাগবে আধ ঘন্টা মতো। আপনারা যদি রিজার্ভ গাড়ি নিয়ে যান তবে এই পথেই কিন্তু আপনারা 2-3টে সাইট সিইং কমপ্লিট করে পেলিং পৌঁছতে পারবেন। প্রথমেই আসবে বার্ড পার্ক বা যেটা বার্ড স্যাংচুয়ারি। এখানে আপনারা যদি সময় কাটাতে পারেন তাহলে দুটো জিনিস দেখে নিতে পারবেন। বার্ড স্যাংচুয়ারির সাথে সাথে যে র্যাবড্যান্সের রুইন্সটা রয়েছে সেটাও কিন্তু আপনারা একেবারে দেখে নিয়ে পেলিংয়ে ঢুকতে পারবেন। এতে পরের সাইট সিইংগুলো করার সময় আপনাদের সময়টা কম লাগবে। বার্ড স্যাংচুয়ারি থেকে আরও বেশ খানিকটা এগিয়ে গেলে একটা ছোট্ট লাইব্রেরি পড়ে ডান দিকে, আর তারপরে আরও এগিয়ে গেলে আপনারা সেখানে দেখতে পাবেন প্যামিয়াংস্টে মনাস্ট্রি যাওয়ার একটা রাস্তা ডান দিক থেকে উপরের দিকে উঠে গেছে। ঠিক এই রাস্তাটা দিয়ে উঠে গেলেই আপনারা কিন্তু মনাস্ট্রিটা দেখে আসতে পারবেন। বাঁদিকে একটা ছোট্ট লেক মতন রয়েছে, এটা কিন্তু কোনো স্পট নয়, এটা এমনি একটা ছোট লেক। আমরা পেলিংয়ের গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম পেলিং। মোটামুটি বেলা 1টার সময় আমরা কিন্তু পেলিং ঢুকে গিয়েছিলাম। তাহলে আমাদের সময় লেগেছিল মোটামুটি
শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম 7:10-15 নাগাদ, আর 1টার মধ্যে আমরা পেলিং ঢুকে গিয়েছিলাম। তার মাঝখানে কিন্তু দুটো জায়গায় আমরা দুটো ব্রেক করেছি, আর ততবারই কিন্তু বেশ কিছুটা করে সময় আমাদের নষ্ট হয়েছে। সব মিলিয়েও তাহলেও আমরা কিন্তু 5.5 ঘন্টার মধ্যে পেলিংয়ে পৌঁছে গিয়েছিলাম।